সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল গফুর, সহকারী অধ্যাপক, যুক্তিবিদ্যা বিভাগ, সখীপুর আবাসিক মহিলা কলেজ। আমি আজকে যুক্তিবিদ্যা প্রথম পত্র পড়াবো। মূলত যুক্তিবিদ্যা একটা সহজ সাবজেক্ট এবং খুবই মজার সাবজেক্ট। এই সাবজেক্টটার উপর আবার শিক্ষার্থীদের ভীতিও রয়েছে। ভীতিটা হচ্ছে মূলত তারা মনে করে যে যেহেতু এই সাবজেক্টটা শুরু কেবল ইন্টারমিডিয়েট থেকে, এ কারণে কেউ যেহেতু এর আগে হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে বা কোনো সময়ই তার জীবনে কখনোই যুক্তিবিদ্যা পড়ে নাই, ইন্টারমিডিয়েটে এসেই যখন একটা নতুন সাবজেক্ট হিসেবে যুক্তিবিদ্যা কেউ সিলেক্ট করে, তখন ওই শিক্ষার্থীর কাছে মনে হয় এই সাবজেক্টটা বেশ কঠিন। কারণ সব সাবজেক্টই তারা হয় হাই স্কুল বা প্রাইমারি স্কুলে তারা পড়াশোনা করে যায়, কিন্তু যুক্তিবিদ্যাটাই কেবল ইন্টারমিডিয়েট থেকে এ পড়াটা শুরু, যে কারণেই তাদের কাছে, শিক্ষার্থীদের কাছে মনে হয় যে এটা কঠিন, কিন্তু আসলে এটা সহজ সাবজেক্ট। তো আমরা এই যুক্তিবিদ্যা বুঝতে গেলে, যেমন বাংলা ইংরেজি বুঝতে গেলে ব্যাকরণ লাগে, সেরকম যুক্তিবিদ্যা বুঝতে গেলেও এখানেও কিছু নিয়ম কানুন, ব্যাকরণ রয়েছে, কিছু নিয়ম কানুন রয়েছে। আমরা যদি সেই নিয়ম কানুনগুলো রপ্ত করতে পারি, এবং তোমরা এই করোনা কালে যদি আমাদের অনলাইন ক্লাস একটু দেখে এবং বাসায় যদি আবার তুমি সেগুলো একটু দেখো এবং একটু পড়াশোনা করো, মনোযোগ দিয়ে পড়ো, তাহলে যুক্তিবিদ্যাটা সহজ হয়ে যাবে। আমি আজকে তোমাদের যুক্তি বাক্য নিয়ে কথা বলবো, কারণ যুক্তিবিদ্যা বুঝতে গেলে প্রথমে বাক্যের দরকার, যুক্তি বাক্য সম্পর্কে ধারণা থাকতে হবে। ব্যাকরণে যেমন বাক্য রয়েছে, যুক্তিবিদ্যাও সেরকম বাক্য রয়েছে। ব্যাকরণেও যেমন পদ রয়েছে, যুক্তিবিদ্যাও পদ রয়েছে। যুক্তি বাক্য এবং পদ, এই দুটি বিষয় নিয়ে মূলত তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পড়ব যুক্তি বাক্য। যুক্তি বাক্য। আমরা জানি ব্যাকরণেও বাক্য রয়েছে। আমরা এমনি পড়েছি যে পাশাপাশি কয়েকটি শব্দ মিলিত হয়ে পাশাপাশি বসে যদি তা অর্থ প্রকাশ করে, তাহলে তাকে বাক্য বলা হয়। যদি সেটা মনের ভাব প্রকাশ করে, কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি তা মনের ভাব প্রকাশ করে, তাকে বাক্য বলা হয়। এটা হলো ব্যাকরণগত বাক্য। কিন্তু যুক্তিবিদ্যায় মাত্র একটা বাক্যে দুটি পদ থাকবে। একটা ব্যাকরণের বাক্যে 5টা 6টা শব্দ থাকতে পারে, কিন্তু পদও থাকতে পারে অনেকগুলো। কিন্তু যুক্তিবিদ্যায় যুক্তি বাক্যে সবসময় দুটি করে পদ থাকবে। যেমন আমরা যদি একটি বাক্য লিখি, সকল মানুষ হয় মরণশীল, এটা একটা বাক্য, এটা যুক্তি বাক্য। আমরা এমনি যদি ব্যাকরণের একটা বাক্য লিখি, লিখতে হবে যে আমি ভাত খাই। এটা হচ্ছে ব্যাকরণের একটি বাক্য। আমি ভাত খাই, আমি স্কুলে যাই, এগুলো ব্যাকরণসম্মত বাক্য। কিন্তু যুক্তিবিদ্যায় আর ব্যাকরণের বাক্য একটু তফাৎ রয়েছে। যেমন আমি ভাত খাই লিখছি, এটাকে যদি আমরা যুক্তি বাক্যে রূপান্তর করি, এটাকে যদি আমরা যুক্তি বাক্যে নেই, তাহলে আমাদের লিখতে হবে আমি হই ভাত খাই। অর্থাৎ আমি ভাত খাই
মাঝখানে হয় চিহ্ন ব্যবহার করতে হবে। কারণ একটা যুক্তিবাক্যে সবসময় দুটি পদ থাকে। আমরা আগেই বলেছি একটা যুক্তিবাক্যে সবসময় মনে রাখতে হবে যে দুটি করে পদ থাকে। তাহলে সকল মানুষ হয় মরণশীল, এখানে দুটি পদ, মানুষ একটি পদ এবং মরণশীল একটি পদ। তো একটি যুক্তিবাক্যে মনে রাখতে হবে সবসময় দুটি করে পদ থাকে। যত বড় বাক্যই হোক দুটি করে পদ থাকবে। মাঝখানে যে হয় চিহ্ন অথবা নয় চিহ্ন যেটাই থাকবে সেটা হলো সংযোজক, এটা কোনো পদ নয়। পদ হলো মাত্র দুটি, একটি মানুষ আর একটি হলো মরণশীল। মানুষ হচ্ছে উদ্দেশ্য, এই বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তাকে বলা হয় বিধেয়। এখানে মরণশীলটা বিধেয়, এটা একটা পদ, আর সকল মানুষ, এই মানুষ পদটা একটা পদ। তাহলে একটা যুক্তিবাক্যে কয়টা পদ থাকে? একটা যুক্তিবাক্যে সবসময় দুটি পদ থাকে, তিনটা চারটা এরকম থাকবে না, সবসময় দুটি পদ মনে রাখতে হবে। অনেকগুলো শব্দ থাকতে পারে, আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাইতে পারি বিষয়টা। যেমন একটা বড় বাক্য যদি আমরা লিখি যে পৃথিবী হয় এমন যা সূর্যের চারদিকে ঘুরে। এই যে একটা বাক্য, এটা কিন্তু একটা বিশাল বড় বাক্য, এখানে অনেকগুলো শব্দ রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যে অনেকগুলো শব্দ রয়েছে, যেমন পৃথিবী একটা শব্দ, হয় একটা শব্দ, এমন একটা শব্দ, যা সূর্যের একটা শব্দ, চারিদিকে একটা শব্দ, ঘুরে একটা শব্দ। তা আমরা ব্যাকরণে পদ পড়েছি যে একটা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকেই একটি করে পদ বলা হয়। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দই হচ্ছে একটি করে পদ। কিন্তু যুক্তিবিদ্যায় পদ হলো মাত্র দুটি। এইটুকুই হলো ব্যাকরণ এবং যুক্তিবিদ্যার ব্যাকরণের মধ্যে ডিফারেন্স। একটা বাক্যে আবার একটু খেয়াল রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করতে হবে যে পৃথিবী হয় এমন যা সূর্যের চারিদিকে ঘুরে। এখানে পৃথিবী একটা শব্দ, হয় একটা শব্দ, অর্থাৎ এই বাক্যে শব্দ আছে একটি, দুইটি, তিন, চার, পাঁচ, ছয়, সাতটি, অথচ পদ মাত্র দুটি। আর ব্যাকরণে যদি বলি এখানে 7টি পদ আছে। আর কারণ ব্যাকরণে বলা হয় যে একটি বাক্যে প্রত্যেকটি শব্দই হচ্ছে একটি করে পদ, কিন্তু যুক্তিবিদ্যায় পদ হচ্ছে মাত্র দুটি। যেমন এখানে পৃথিবী, এটা হলো উদ্দেশ্য, হয়ের আগের অংশ পৃথিবী, এটা একাই এক শব্দই একটি করে পদ পৃথিবী। অপরদিকে এমন যা সূর্যের চারিদিকে ঘুরে, সবটি মিলে হলো এক পদ, এটুকু মিলে হচ্ছে একটি পদ, আর এখানে পৃথিবী একটি পদ। তাহলে আমরা একটু আগেই পড়লাম যে যুক্তি বাক্যে সবসময় দুটি করে পদ থাকে। তাহলে এখানেও বিশাল বড় বাক্য কিন্তু পদ দুটি, আর এখানে একটা ছোট বাক্য, তাও এখানেও পদ দুটি, মানুষ এবং মরণশীল। এই হয় সকল এগুলো কোনো পদ না, এখানে হয়, এখানে কোনো পদ না। পৃথিবী একটি পদ, এক শব্দ এক পদ, আর এখানে অনেকগুলো শব্দ সমষ্টি একটি পদ। এই জন্য যুক্তিবিদ্যায় পদ হচ্ছে, পদের সঙ্গে আমরা বলি যে শব্দ বা শব্দ সমষ্টি একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় রূপে ব্যবহার হয় তাকে পদ বলা হয়। খুব খেয়াল রাখতে হবে যে আমরা ব্যাকরণে পড়েছি যে একটি বাক্যে প্রতিটি শব্দ একটি করে পদ, কিন্তু যুক্তিবাক্যের বেলায় শুধু একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকবে। খেয়াল রাখতে হবে দুটি পদ, এর বেশি না। যেমন পৃথিবী একাই একটা শব্দ, একাই একটা পদ। আর এখানে এমন যা সূর্যের চারিদিকে ঘুরে, 1 2 3 4 5 শব্দ মিলে
এক পদ। এই জন্যই পদের সংজ্ঞায় বলা হয়েছে যে শব্দ বা শব্দ সমষ্টি, যেমন এই যে শব্দ সমষ্টি, এখানে 5টা শব্দ সমষ্টি হয়েছে, মিলে একটি পদ। এই জন্য বলা হয় যে শব্দ বা শব্দ সমষ্টি একটা যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের উপর ব্যবহার হয় তাকে পদ বলা হয়। তাহলে যে শব্দ বা শব্দ সমষ্টি একটা বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের উপর ব্যবহার হয় তাকে পদ বলা হয়। একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে একটা যুক্তি বাক্যে সবসময় দুটি করে পদ থাকে। একটা যুক্তি বাক্যে মূলত 3টি অংশ থাকে। 3টি অংশ কি? একটা উদ্দেশ্য আর একটি বিধেয়। এই উদ্দেশ্য বিধেয় হলো পদ। আর একটা অংশ থাকে, সেটা হলো হয় অথবা নয়, এটাকে বলা হয় সংযোজক। তাহলে একটা যুক্তি বাক্যের কয়টি অংশ? 3টি অংশ। কিন্তু একটি যুক্তি বাক্যে পদ কয়টি? 2টি। একটা যুক্তি বাক্যের অংশ 3টি, বাট পদ কিন্তু মাত্র 2টি। খেয়াল রাখতে হবে, উদ্দেশ্য এবং বিধেয়। তা আমরা 3টি অংশ খেয়াল করতে পারি। সকল মানুষ, এটা উদ্দেশ্য, একটা পদ। বিধেয়, এটা একটা পদ, কিন্তু যে হয় এটা কোনো পদ না, এটা হলো সংযোজক। তাহলে যুক্তি বাক্যের 3টি অংশ। যুক্তি বাক্যের 3টি অংশ। এক, উদ্দেশ্য। 2, বিধেয়। 3, সংযোজক। তাহলে একটি যুক্তি বাক্যের 3টি অংশ, একটি উদ্দেশ্য, একটি বিধেয়, এই দুটি হলো পদ। আর হয় এটা সংযোজক, সংযোজক কোনো পদ নয়। খেয়াল রাখতে হবে। অনেক সময় নৈর্ব্যক্তিক প্রশ্নে এটা আসে যে একটা যুক্তি বাক্যের কয়টি অংশ, সেখানে এমসিকিউ প্রশ্নে বলা থাকবে 2টি, 3টি, 4টি। খেয়াল রাখতে হবে যে একটি যুক্তি বাক্যে অংশ হচ্ছে 3টি। একটা হচ্ছে উদ্দেশ্য, একটা বিধেয়, আর একটা হলো সংযোজক। তবে মনে রাখতে হবে সংযোজক কি পদ? আসলে সংযোজক কোনো পদ না, পদ হচ্ছে 2টি, উদ্দেশ্য এবং বিধেয়ই শুধু পদ। তো আমরা এখন চলে যাই যে এই যুক্তি বাক্য কয় রকম হতে পারে। তা আমরা জানি যে সবসময় একটি বাক্য এটা মনের ভাব প্রকাশ করে, এবং আমাদের যুক্তি বাক্যও মনের ভাব প্রকাশ করে, এবং এটাও একটা বাক্য। তো একটা যুক্তি বাক্যের 2টি পদ থাকে, এটা তো আমরা জানি। যেমন প্রতিটি বাক্যেই খেয়াল রাখতে হবে, প্রতিটি বাক্যে হয় ইতিবাচক, বাক্যটা নেতিবাচক। যেমন আমি স্কুলে যাই, আমি ভাত খাই, এটা ইতিবাচক। বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করতে হবে, আমার কথাটা খুবই মনোযোগ সহকারে শুনতে হবে। যুক্তিবিদ্যা ক্লাসের একটু সমস্যা হচ্ছে যে অন্য সব ক্লাস ধারাবাহিকতা নাই, কিন্তু যুক্তিবিদ্যা ক্লাসটা আজকে আমরা যেটা পড়ছি যুক্তি বাক্য এবং পদ নিয়ে, এটা পরবর্তী ক্লাসে আবার এটা কাজে লাগবে। কেউ যদি প্রথম ক্লাস না করে দ্বিতীয় ক্লাস করে, তাহলে যুক্তিবিদ্যা সে বুঝবে না। এই জন্য প্রথম ক্লাস থেকেই মনোযোগ সহকারে দেখতে হবে। আমাদের একটু আবার খেয়াল করি যে প্রতিটি বাক্যেই হয় কোনো বাক্য স্বীকার করে অথবা কোনো বাক্য অস্বীকার করে। আমরা যখন কথা বলি আমি স্কুলে যাই, বাক্যটা স্বীকার করতেছে। আমি ভাত খাবো না, বাক্যটা অস্বীকার করতেছে। কোনো গরু নয় ছাগল, কোনো গরু তো আর ছাগল না, বাক্যটা অস্বীকার করতেছে। সকল মানুষ হয় মরণশীল, বাক্যটা স্বীকার করতেছে। সকল মানুষ হয় প্রাণী, বাক্যটা স্বীকার করতেছে। সকল শিক্ষক হয় মানুষ, বাক্যটা স্বীকার করতেছে। তো অনেক আমি ভাত খাই না, এটা অস্বীকার করতেছে, তাই না? বাক্যটা না করতেছে। তাহলে যে কোনো একটা বাক্য হয় স্বীকার, না হলে অস্বীকার করবে। আচ্ছা, আমরা একটা বাক্য লিখি।
সকল গরু হয় চতুষ্পদ, যে সব গরুই চার পাল্লা, যেন সকল গরু হয় চতুষ্পদ। এটা একটা বাক্য। আমরা যদি আরেকটা বাক্য লিখি, কোনো মানুষ নয় ফেরেশতা। আমরা যদি আরেকটা বাক্য লিখি, কিছু ফুল হয় লাল। আমরা যদি আরেকটি বাক্য লিখি, কিছু মানুষ নয় শিক্ষিত। এখানে আমরা চারটা বাক্য লিখেছি, একটি, দুটি, তিনটি, চারটি। এই চারটা বাক্য চার রকম। যেমন সকল গরু হয় চতুষ্পদ, এই বাক্যটিতে হয় সকল গরু যে চার পাওয়ালা এ কথাটা বোঝাইছে। অপরদিকে আরেক বাক্য যদি আমরা খেয়াল করি, কোনো মানুষ নয় ফেরেশতা, এ বাক্যটিতে কোনো মানুষ মানে পৃথিবীর কোনো মানুষই যে ফেরেশতা নয় এই কথাটি অস্বীকার করছে। আমরা আগের বাক্য খেয়াল করলাম, স্বীকার করছে সকল গরু হয় চতুষ্পদ, এখানে অস্বীকার করে নাই, না করে নাই। আর এই বাক্যের মধ্যে সংযোজক হলো নয়, এই মানুষটা ফেরেশতা। আসলে পৃথিবীর একটি মানুষও ফেরেশতা না, ফেরেশতারা ফেরেশতা, মানুষরা মানুষ। আমরা দুই লাইন দেখলাম, দুটি বাক্য দেখলাম, সকল গরু হয় চতুষ্পদ, এখানে বাক্যটা স্বীকার করছে। এই কারণে এই বাক্যটা ইতিবাচক, কারণ এই বাক্যটার মধ্যে ইতিবাচক, অর্থাৎ বাক্যটা অস্বীকার করে নাই, স্বীকার করছে, এই কারণে ইতিবাচক। আর কোনো মানুষ নয় ফেরেশতা, এটা তো আর ইতিবাচক না, এটা নয়, না করছে, এই কারণে এটার নাম হলো নেতিবাচক। নেতিবাচক। আমরা আবার খেয়াল করি পরের দুই লাইন, কিছু ফুল হয় লাল। শিক্ষার্থী বন্ধুরা আবার আরেকটু খেয়াল করি, খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। কিছু ফুল হয় লাল, আর এই বাক্যটা কিন্তু ওই আগের মতো, এটার মতো স্বীকার করছে যে কিছু ফুল হয় লাল। এটার মধ্যে যেহেতু হয় আছে, এ কারণে এটাও ইতিবাচক বাক্য, আগের মতো ইতিবাচক। আর এখানে বলছে যে কিছু মানুষ নয় শিক্ষিত, এটা অস্বীকার করছে, এখানে নয় আছে, এই কারণে এটাও নেতিবাচক। নেতিবাচক। তাহলে আমরা দুইটা বাক্য দেখলাম ইতিবাচক, যেমন সকল গরু হয় চতুষ্পদ, কিছু ফুল হয় লাল, এই দুইটা বাক্য ইতিবাচক। আবার কোনো মানুষ নয় ফেরেশতা, কিছু মানুষ নয় শিক্ষিত, এই দুইটা বাক্য আবার নেতিবাচক। তাহলে চারটি বাক্য এখানে, দুটি ইতিবাচক, দুটি নেতিবাচক, খেয়াল করতে হবে। আমরা পাশে লিখেছি ইতিবাচক, নেতিবাচক, ইতিবাচক, নেতিবাচক। তা আবার আসি, এখানে দুটি ইতিবাচক বাক্য যে দেখলাম, সকল গরু হয় চতুষ্পদ, আর এখানে কিছু ফুল, এখানে সকল গরু, সব গরুর কথা বলছে চতুষ্পদ, আর এখানে বলছে কিছু ফুল, স্বীকার করছে এটাও এটাও, কিন্তু এখানে সকল সার্বিক দিক দিয়ে স্বীকার করছে। আর এটা কিছু ফুল হয় লাল, ফুলের মধ্যে কিছু ফুল আছে যেগুলো লাল, সে কথা বলছে। ফলে এখানে কিছু ফুল হয় লাল, এটাও স্বীকার করছে কিছু কিছু, আর এটা সকল গরু হয় চতুষ্পদ, মানে সকল দিক দিয়ে এটা স্বীকার করছে। তাহলে আমরা আবার খেয়াল করি যে সকল গরু হয় চতুষ্পদ, এটা একটা ইতিবাচক বাক্য।
আর কিছু ফুল হয় লাল এটাও ইতিবাচক বাক্য, কিন্তু পার্থক্যটা হচ্ছে কিছু ফুল হয় লাল, কিছু ফুল আংশিকভাবে স্বীকার করছে আর এটা সকল ক্ষেত্রে স্বীকার করছে। দুটাই ইতিবাচক, কিন্তু এটা সার্বিক ইতিবাচক আর এটা হলো বিশেষ ইতিবাচক। আবার দেখি দুটা নেতিবাচক বাক্য, যে কোনো মানুষ নয় ফেরেশতা। কোনো মানুষ বলতে সকল মানুষই বুঝাইছে, যে একটি মানুষও বাদ নাই যে যারা ফেরেশতা নয়, সকল মানুষ ফেরেশতা নয়, এই কথাটাই বুঝাইছে এখানে। তাহলে এটা হলো সার্বিকভাবেই না করছে। আর নিচের বাক্যটা আমরা খেয়াল করি, কিছু মানুষ নয় শিক্ষিত। এটা কিছু মানুষ যে শিক্ষিত নয়, কিছু মানুষ, আর এটা কোনো মানুষ, সার্বিক সকল মানুষের কথা বুঝাইছে, আর এটা কিছু কিছু আংশিক মানুষের কথা এখানে বোঝানো হয়েছে। তাহলে এটা সার্বিক নেতিবাচক আর এটা হচ্ছে সার্বিক ইতিবাচক বাক্য। সার্বিক ইতিবাচক যে বাক্য, এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয়, এটার একটা সংকেত আছে, এটাকে বলা হয় এ বাক্য। এ হলো একটা ইংরেজি শব্দ, ইংরেজি অক্ষর, এটা হলো ইংরেজি অক্ষর, সেই ইংরেজি বর্ণ, সেই এ দিয়ে বোঝানো হয়েছে যে এর মিনিংটা হলো সকল সার্বিক। কোনো মানুষ নয় ফেরেশতা, এটা হলো সার্বিক নেতিবাচক বাক্য। সার্বিক নেতিবাচক বাক্যের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই, সংকেত হচ্ছে ই। আর এ দুইটা বাক্য হলো বিশেষ বাক্য। বিশেষ বাক্য, এই বিশেষ বাক্যের মধ্যে যেটা স্বীকার করছে সেটা হলো আই, অর্থাৎ বিশেষ ইতিবাচক ইতিবাচক বাক্য। বিশেষ ইতিবাচক বাক্য এটা হলো আই, এটা সংক্ষিপ্ত রূপ হলো আই। আর বিশেষ নেতিবাচক যে বাক্য, সেটার সংক্ষিপ্ত রূপ হলো ও। আর এই দুইটা যেমন বিশেষ বাক্য, আর এই দুটাকে বলা হয় সার্বিক বাক্য। যাই হোক, আমরা আবার এটা লিখে বিষয়টা বোঝাচ্ছি। যেমন এ বাক্যের তাহলে পুরা নাম কি? এর পুরা নাম হলো সার্বিক ইতিবাচক। সার্বিক ইতিবাচক, যেটা সার্বিকভাবে স্বীকার করে সকল মানুষ হয় মরণশীল, সেরকম। ই সার্বিক, এটাও সার্বিক, কিন্তু এটা হলো নেতিবাচক, সার্বিক নেতিবাচক। আর আই বাক্যের ফুল মিনিংটা হচ্ছে এখানে বিশেষ ইতিবাচক, অর্থাৎ বিশেষ ইতিবাচক, যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই। আর উ বাক্যের সংক্ষিপ্ত রূপ মানে বিশেষ নেতিবাচক বাক্য, নেতিবাচক, এই বিশেষ নেতিবাচক বাক্যকে আমরা সংক্ষেপে বলবো উ বাক্য। তাহলে এ বাক্যের সার্বিক ইতিবাচক, এ বাক্যের পুরো নামটা হচ্ছে সার্বিক ইতিবাচক, আর ইর হচ্ছে সার্বিক নেতিবাচক, আই বিশেষ ইতিবাচক, ও বিশেষ নেতিবাচক। আবার আমরা ইতিবাচকেরও আরও একটি শব্দ আছে, সদর্থক। অনেকে এটাকে আরেকটা নাম আছে, সদর্থক। ইতিবাচক সদর্থক একই কথা। বা নেতিবাচকের আরেকটি নাম আছে নয়নর্থক। ইতিবাচকের আরেকটি প্রতিশব্দ হচ্ছে সদর্থক। সদর্থক আর ইতিবাচক একই কথা, এটা সমর্থক শব্দ। আর নেতিবাচক নয়নর্থক একই অর্থ বোঝাবে আর কি। যাই হোক, আমরা এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চারটি বাক্য সম্পর্কে আমাদের একটি পরিষ্কার ধারণা হলো। একটা হচ্ছে এ বাক্য,
এই বাক্য হলো সার্বিকভাবে যেটা স্বীকার করে, সেটা হলো এ, যেমন সকল মানুষ হয় মরণশীল। আর ই বাক্য সার্বিক নেতিবাচক বাক্য, যেটা যেমন কোনো মানুষ নয় ফেরেশতা এ ধরনের, বা কোনো গরু নয় ঘোড়া, হ্যাঁ, এটা হলো ই বাক্য। আর আই বাক্য হলো বিশেষ ইতিবাচক, যেটা কিছু কিছু ক্ষেত্রে স্বীকার করে, যেমন কিছু মানুষ হয় সৎ, কিছু মানুষ হয় ধনী, এটা হলো বিশেষ ইতিবাচক বাক্য। আর উ বাক্য হলো বিশেষ নেতিবাচক বাক্য। আমরা যেমন কিছু ফুল নয় লাল, কিছু কলম নয় দামি, এটা হলো বিশেষ নেতিবাচক বাক্য। যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা 4টি বাক্য সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হইল যে একটি যুক্তি বাক্যে সবসময় 2টি পদ থাকে। আমরা যদি একটা আই বাক্য লিখি বা যে কোনো বাক্যই লিখি, সে বাক্যের মধ্যে 2টি করে পদ, খেয়াল রাখতে হবে, কখনোই এর চেয়ে বেশি না, 2টি করে পদ। কিছু কলম হয় দামি, এটা একটা বাক্য। কিছু কলম হয় দামি, এটা বাক্যটা হলো আই, মনে রাখতে হবে, কারণ আমরা একটু আগে পড়লাম যে আই বাক্যও একটা ইতিবাচক হয় থাকবে। আর এটার মধ্যে যদি আমরা হয় বাদ দিয়ে নয় লিখি তাহলেও হবে, তাহলে বাক্যটা আর আই থাকবে না, সেটা উ বাক্য হয়ে যাবে। তাহলে আয়ের মধ্যেও কিছু, উর মধ্যেও কিছু, কিন্তু আই বাক্যের মধ্যে আই হলো ইতিবাচক, সেখানে নয় শব্দ থাকবে মাঝখানে। আর উ হলো নেতিবাচক, আই হলো ইতিবাচক, যেটার মধ্যে হয় শব্দ থাকবে। আর উ হচ্ছে নেতিবাচক, যার মাঝখানে নয় চিহ্ন থাকবে। প্রিয় বন্ধুরা, খেয়াল রাখতে হবে যে বাক্য সম্পর্কে ধারণা থাকতে হবে। আমাদের এ, ই, আই, ও, এই 4 বাক্য যেন তোমরা সবাই লিখতে পারো, যার যার মতো বাসায় বসে এই 4 বাক্য সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। 4 বাক্য সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হবে, কারণ 4 বাক্য সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে বিষয়টা মানে যুক্তিবিদ্যা বুঝতে অসুবিধা হবে। এই জন্য খেয়াল রাখতে হবে যে 4টি বাক্য তোমাদের প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে, বাসায় বসে বসে 4টি বাক্য বানাতে হবে। এ বাক্য 10টা বানাতে হবে, ই বাক্য 10টা লিখে বানাতে হবে, আই বাক্য 10-20টা লিখে বানাতে হবে, উ বাক্য বাসায় বসে বসে এটা অনুশীলন করতে হবে 4টা বাক্য কিভাবে লেখা যায়। তাহলে এ বাক্য লেখার সিস্টেমটা হলো, এর মধ্যে আগে সকল লিখতে হবে, মাঝখানে হয় চিহ্ন ব্যবহার করতে হবে, কারণ এটা সার্বিক ইতিবাচক বাক্য। আর ই বাক্য হলো সার্বিক নেতিবাচক বাক্য, এটার মধ্যে মাঝখানে নয় চিহ্ন ব্যবহার করতে হবে ইর ক্ষেত্রে। আর আয়ের ক্ষেত্রে মাঝখানে হয় চিহ্ন ব্যবহার করতে হবে, আর উর ক্ষেত্রে নয় চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন এই যেটা উ বাক্য, কিছু কলম নয় দামি, এই যে নয় চিহ্ন আমরা এখানে ব্যবহার করেছি। তাহলে 4টা বাক্য সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। আমরা যদি 4টা বাক্য ভালো পারি, 4টা বাক্য লিখতে পারি, তাহলে আমরা পরবর্তী পড়াটা বুঝবো। পরের যে চ্যাপ্টার, সেটা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন সেই বিষয়টা আমরা সহজে বুঝতে পারব। আর এখানে কিন্তু আমরা শুধু বাক্যই পড়ি নাই, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পদের পড়াটাও এখান থেকে হয়ে গেছে, কারণ প্রতিটি বাক্যে আমরা জানি যে 2টি করে পদ থাকে। আমরা একটু আগে পড়েছি, এখানে কলম একটি পদ আর এই দামি হলো একটি পদ। খেয়াল রাখতে হবে, কলম এখানে একটি পদ আর দামি নয় কিছু, এগুলো কোনো পদ নয়। তাহলে একটি যুক্তি বাক্যে সবসময় 2টি করে পদ থাকে, যত বড় বাক্যই হোক, যত ছোট বাক্যই হোক। আমরা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি যে একটি যুক্তি বাক্যে সবসময় 2টি করে পদ থাকবে। তো বন্ধুরা, তোমরা আগামী ক্লাসে আবার শুনবে। আগামী ক্লাসটা, এরপরের যে আমি ক্লাসটা নেব, সেটা যুক্তি বাক্য এবং পদ সম্পর্কে তোমাদের যদি ভালো ধারণা থাকে তাহলে তোমরা সেই ক্লাসটা আরও তোমাদের জন্য সহজ হবে। তোমরা
ওই ক্লাসটা করার আগে আমার এই প্রথম ক্লাসটা তোমরা দেখবে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে করোনাকালে তোমরা বাড়িতে বসে আছো, পড়াশোনা অনেকটা ছেড়ে দিয়েছো। তো আমি আশা করব তোমরা সবাই অনলাইন ক্লাসগুলো করবে। আমাদের সখীপুর আবাসিক মহিলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসগুলো হচ্ছে। তোমরা যদি ফেসবুক পেজে, সখীপুর আবাসিক মহিলা কলেজের ফেসবুক পেজে আসো এবং সেখানে লাইক দাও, তাহলে তোমরা আমাদের সব ক্লাসগুলোই দেখতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই এই ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।